আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা শুনতে চলেছি এমন একজন পারফেক্ট চোরের গল্প যে কিনা চোখের পলকেই কোটি কোটি টাকা উধাও করে দিতে পারে কোনো প্রমাণ না রেখে। এছাড়াও এই গল্পে রয়েছে এমন একজন মারাত্মক গোয়েন্দা যে কিনা কোনো রকম ক্লু ছাড়াই ধরে ফেলতে পারে বাঘা বাঘা সব অপরাধীদের। তো জমজমাট এই চোর পুলিশের লড়াইয়ে কে জিতবে, চলুন সেটাই দেখে আসি। গল্পের শুরুতে আমরা লস অ্যাঞ্জেল শহরের একটা দৃশ্য দেখতে পাই। এখানে আমরা মাইক নামের একজন লোককে দেখি যে কিনা পেশায় একজন চোর ছিল, কিন্তু তার প্ল্যানিং ছিল অনেক নিখুঁত। সে কখনো কোনো প্রমাণ পেছনে ফেলে যায় না, আর প্রতিবারই সে বড় সড়ো চুরি করে, আর ধীরে ধীরে সে তার সম্পত্তির পরিমাণ বাড়াতে থাকে। তার নিজের কিছু নিয়মও রয়েছে, যেমন চুরি করার সময় সে কাউকে কোনো আঘাত করে না। মাইক তার পুরো শরীর ভালোভাবে পরিষ্কার করে নেয়, সেই সাথে চুলগুলো যেন কোথাও কোনো ধরনের প্রমাণ না থেকে যায়। তারপর সে একটা বন্দুক বের করে নিজের কাছে রেখে দেয়। এরপর সে পার্কিংয়ে এসে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা আরেকটা গাড়ি দেখতে পাই যার ভেতরে মাসুদ নামের একজন লোক রয়েছে। মাইক আসলে ওই গাড়িটাকেই ফলো করছিল। 1 মাস আগেই মাইক মাসুদের গাড়ির ভেতরে একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল, যার সাহায্যে সে 1 মাস ধরে তাকে ট্র্যাক করছিল। আর আজকেও সে ট্র্যাকারের বদৌলতেই সে তাকে ট্র্যাক করতে পেরেছে। তো কিছুক্ষণ পর মাইক একটা টানেলের ভেতরে এসে নিজের গাড়ি এমনভাবে থামায় যেন রাস্তাটা একেবারে ব্লক হয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে মাসুদ চলে আসে, আর তার গাড়ি কোনোভাবেই সামনে যেতে পারছে না দেখে সে গাড়ি থামিয়ে বাইরে বেরিয়ে আসে। ততক্ষণে মাইক নিজের মুখে মাস্ক পরে নিয়েছে যাতে করে মাসুদ তার চেহারা দেখতে না পায়। মাইক বাইরে বের হয়ে মাসুদের দিকে বন্দুক তাক করে আর বলে, আমি যেমনটা বলছি ঠিক তেমনটাই করো। আমি তোমাদের একেবারে কোনো ক্ষতি করতে চাই না। আমাকে এখনই বলো তোমার ফোনের পাসওয়ার্ড কি। মাসুদ পাসওয়ার্ডটা বলে দিলে মাইক তাকে তারই গাড়ির ডিকির ভেতরে আটকে দেয় আর বলে, চিন্তা করার কোনো কারণ নেই, ভেতরে পানি আছে, তুমি চাইলে খেতে পারো, ততক্ষণে কেউ না কেউ তোমাকে উদ্ধার করে নেবে। তারপর সে মাসুদের ফোনটা নিয়ে নিজের গাড়িতে ফিরে যায়। আর অন্যদিকে আমরা আরও 2জন লোককে দেখতে পাই যাদের নাম ছিল বেন এবং আলী। এরা দুজনেই কাজিন ব্রাদার, আর তারা তাদের আরেকজন কাজিন স্যামির দোকানে গিয়েছিল। স্যামির অনেক বড় একটা জুয়েলারি শপ রয়েছে। ভেতরে আসার আগে এই 2জন নিজেদের অস্ত্রগুলো চেক করে নেয়। তারা স্যামির সঙ্গে দেখা করার সাথে সাথে স্যামি তাদের কিছু ডায়মন্ড দিয়ে দেয় আর বলে, এগুলোর দাম $3 মিলিয়ন, তাই এগুলোকে খুবই সাবধানে রাখা দরকার। তারা ডায়মন্ডগুলো একটা ব্রিফকেসের ভেতরে রেখে দেয়। তখন স্যামি বেনকে অন্য আরেকটা রুমে নিয়ে যায় আর বলে, ব্রিফকেসের ভেতরের ডায়মন্ডগুলো কিন্তু নকল, আমি তোমাকে আসল ডায়মন্ড দিচ্ছি, এগুলো তুমি তোমার মোজার ভেতরে ঢুকিয়ে রাখবে। বেন তার কথায় রাজি হয়ে যায়। স্যামি বাইরে আসতে আলীর বন্দুকটা দেখে বলে যে এই বন্দুক কোনো কাজে আসবে না, আমি তোমাকে অন্য আরেকটা দিচ্ছি। ঠিক তখনই মাইক মাসুদের ফোন থেকে একটা মেসেজ পাঠিয়ে দেয় যে সে প্রস্তুত। এরপর এরা দুজনেও বাইরে বেরিয়ে আসে, আর তাদের গাড়ি যখন সামনে এগোচ্ছিল তখন মাইকও তাদের পিছু নিয়ে ফেলে। কিছুক্ষণ পর তারা নিজেদের গাড়ি থামায়, আর তখন মাইকও তার গাড়িটা একেবারেই তাদের গাড়ির পাশে এনে দাঁড় করায়। সে তার মুখে মাস্ক পরে আছে। গাড়ির কাচ নিচে নামিয়ে সে সরাসরি তাদের দুজনের দিকে বন্দুক তাক করে আর নিজের ফোনে একটা রেকর্ডিং চালু করে। এই রেকর্ডিংয়ে বেনের বাড়ি দেখা যাচ্ছিল। মাইক বেনকে বলে যে তোমার বাড়িতে আমার লোকেরা রয়েছে, আমি যেমনটা বলছি তেমনটাই করো, নইলে তুমি এখানে মরবে আর ওখানে তোমার পুরো পরিবার আমার লোকেদের হাতে মরবে। সবার আগে তোমাদের ফোন আমাকে দিয়ে দাও, আর সেই সাথে বন্দুকগুলো বাইরে ফেলে দাও। তারা ঠিক এমনটাই করে। তখন মাইক বেনকে বলে, এবার তুমি বাইরে আসো। বেন বাইরে আসতে মাইক তাকে জিজ্ঞাসা করে, ডায়মন্ডসগুলো কোথায়? বেন বলে, ব্রিফকেসের ভেতরে। মাইক বলে যে আমাকে বোকা বানিও না, আমি জানি ওগুলো নকল, আসল হীরা কোথায় রেখেছ আমাকে এক্ষুনি জানতে হবে, নইলে আমার এক ইশারাতে তোমার পুরো পরিবার কিন্তু শেষ হয়ে যাবে। তখন বেন ভয় পেয়ে নিজের মোজার ভেতর থেকে হীরাগুলো বের করে মাইককে দিয়ে দেয়। অন্যদিকে আমরা আলীকে দেখতে পাই যে কিনা অন্য বন্দুকটা ততক্ষণে বের করে ফেলেছে। মাইক এসে নিজের গাড়িতে বসার সাথে সাথে আলী তার দিকে বন্দুক তাক করে ধরে, কিন্তু তার হাত কাঁপছিল, সে গুলি চালাতেই পারছিল না। তবে যখন সে বুঝতে পারে যে মাইক এখান থেকে পালিয়ে যাবে, তখন সে সাহস করে ট্রিগারটা চেপে দেয়, আর গুলিটা গিয়ে সোজা মাইকের গাড়ির কাছে লেগে যায়। এখন মাইকও অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ গোলাগুলি সে একেবারেই পছন্দ করে না। সে খুবই দ্রুত গাড়ি চালিয়ে এখান থেকে পালিয়ে যেতে থাকে। রাস্তায় সে কয়েক জায়গাতে ধাক্কাও খায়, কিন্তু অনেক কষ্টে সে একটা পার্কিং লটে এসে পৌঁছায়।
এখানে আসতেই সবার আগে সে এই গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে আর গাড়িটাকে একটা কাভার দিয়ে ঢেকে দেয় যাতে কেউ বুঝতে না পারে এটা কোন গাড়ি। পাশেই সে তার অন্য আরেকটা গাড়ি দাঁড় করিয়ে রেখেছিল যেটাতে বসে সে এখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা শ্যারন নামের একজন মেয়েকে দেখতে পাই, সে আবার স্টিফেন নামের অনেক ধনী একজন লোকের বাড়িতে এসেছে। সেই স্টিফেনকে বোঝাচ্ছিল যে তার বাড়িতে যত দামি জিনিসপত্র আছে সেগুলোর ইন্স্যুরেন্স করা দরকার। তখন স্টিফেন একটা বন্দুক বের করে শ্যারনকে বলে, তুমি কি কখনো বন্দুক চালিয়েছো? সে বলে হ্যাঁ। তখন স্টিফেন তাকে বন্দুক দিয়ে নিশানা লাগাতে বলে, কিন্তু শ্যারনের হাত কাঁপছে, সে নিশানা লাগাতে পারে না। এরপর তারা বাইরে এসে বসে আর শ্যারন পলিসির ব্যাপারে সব কিছু তাকে বিস্তারিত বোঝাতে থাকে। তখনই সেখানে আরেকটা মেয়ে আসে। শ্যারন জিজ্ঞাসা করে, ও কি আপনার মেয়ে? এই কথা শুনে স্টিফেন রেগে যায় আর বলে যে ও আমার ফিয়ন্সে। তো এখানকার পরিস্থিতি এখন বেশ থমথমে হয়ে যায়, তাই সবাই এখন একে অপরের সাথে আই কন্ট্যাক্ট এড়িয়ে চলে। তখনই আমরা লু এবং টিলম্যান নামের দুজন ডিটেকটিভকে দেখতে পাই। এরা দুজন বেন আর আলীকে জিজ্ঞাসাবাদ করছে। তো সকল কথা শোনার পরে তাদের এই দুজনের উপরেই সন্দেহ হতে শুরু করে যে চোরের কাছে এত সব তথ্য কিভাবে এলো, নিশ্চয়ই এরাই দিয়েছে। বেন বলে যে দেখুন স্যার, আমি এইসবের সঙ্গে জড়িত নই, আমি কিছুই জানি না। ওর কাছে এইসব তথ্য কোথা থেকে এলো সেটা খুঁজে বের করা এখন আপনাদের কাজ। তো এই দুজন এসে এখন গাড়িতে বসে। লু বলে যে আমি জানি এই চোরকে, আমি অনেক দিন ধরে ওকে ট্র্যাক করছি, ওর কিছু নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে। ও কখনো কাউকে আঘাত করে না আর সকল চুরি সে একটা রাস্তাতেই করে, মানে 101 নাম্বার হাইওয়েতে। ওর প্ল্যানিং খুবই নিখুঁত হয় আর এই জন্যই আমি এত দিনে ওকে ট্র্যাক করতে পারিনি। ও টার্গেট কী করতে যাচ্ছে সেটাও আগে থেকে জানে আর সেই কারণে সে আগে থেকে সকল জায়গার ক্যামেরাগুলো বন্ধ করে দেয়, যেমন এখানকার ক্যামেরাগুলো সে বন্ধ করে দিয়েছিল। ঠিক তখনই অন্যদিকে আমরা মাইককে দেখতে পাই যে কিনা হীরাটা চুরি করেছিল। সে একটা কফি মগের ভেতরে সেই হিরেগুলোকে রেখে দেয়। তখনই সে খেয়াল করে যে তার কপাল থেকে রক্ত বের হচ্ছে। আসলে যখন গাড়ির কাচে গুলি লেগেছিল তখন কাচের একটা টুকরো এসে তার কপালে লেগে যায়। মাইক তখন বুঝতে পারে যে কাচের টুকরো যেহেতু তার কপালে লেগে আছে, তার মানে গাড়ির ভেতরেও রক্তের কিছু ফোঁটা হয়তো পড়ে গেছে আর সেটাই তার বিরুদ্ধে অনেক বড় প্রমাণ হয়ে দাঁড়াতে পারে। এরপর মাইক চলে যায় মানি নামের একজন লোকের সঙ্গে দেখা করতে, যে কিনা তার জন্য চুরির সকল জিনিসপত্র কিনে দিত। আর এখন তারা পরবর্তী চুরির বিষয়ে যখন কথা বলছিল তখনই মাইক মানিকে সব কিছু খুলে বলে না, তবে মানি বুঝতে পারে যে মাইক হয়তো খুব বড় সড়ো একটা হাত মারতে যাচ্ছে, কিন্তু এখন তার অবস্থা একেবারে আগের মতো ছিল না। তো যাই হোক, সেখান থেকে আসার পরে মাইক একটা মেয়েকে নিজের বাড়িতে ডেকে আনে। এই মেয়েটা একজন প্রস্টিটিউট ছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাই যে মাইক আসলে কোনো কিছুর জন্যই প্রস্তুত ছিল না। যাই হোক, পরদিন সকালে ঘুম থেকে উঠে মাইক এখন ইন্স্যুরেন্স কোম্পানির সকল কর্মচারীদের তথ্য দেখতে শুরু করে। তখনই তার নজর প্রথমবারের মতো শ্যারনের উপরে পড়ে। অন্যদিকে আমরা শ্যারনকে দেখতে পাই। ইন্স্যুরেন্স কোম্পানির লোকজন তখন একটা মিটিংয়ে বসেছে। সেখানে তারা আলোচনা করছে যে হিরেটা আসলে চুরি হলো কিভাবে, কারণ এখন তাদের ক্লেম পরিশোধ করতে হবে, কারণ ওই হিরের জন্য ইন্স্যুরেন্স করা ছিল। এখানে শ্যারন জানতে পারে যে স্টিফেনের কেসটা এখন অন্য কাউকে দেয়া হয়েছে, যা শুনে সে অনেক বেশি হতাশ হয়ে যায়। এরই মধ্যে স্যামি ডিটেকটিভদের কাছে চলে আসে আর তারা তাকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্যটা আসলে কিভাবে ফাঁস হলো। তখন স্যামি বলে যে আমি শুধুমাত্র ইমেইলের মাধ্যমে এই ব্যাপারে কথা বলেছিলাম, তার মানে কেউ আমার ইমেইলটাই হ্যাক করেছে। অন্যদিকে আমরা মাইককে দেখতে পাই যে কিনা তার হ্যাকারদের সঙ্গে দেখা করতে আসে। সে তাকে কিছু টাকা দেয় আর বলে যে আমার শ্যারনের সমস্ত তথ্য চাই। তখনই আমরা একজন বাইকারকে দেখতে পাই যে কিনা একটা গাড়ির কাছে এসে তার বাইক থামায় আর গাড়ির ভেতরে গিয়ে বসে। গাড়ির ভেতরে আগে থেকে মানি বসেছিল আর এখানে যে লোকটা এসেছিল তার নাম হলো অরম্যান। সবাই মনে করে যে এই লোকটা একটু সাইকোপ্যাথ আর তার পাশাপাশি অনেক বেশি হিংস্রও বটে। মানি তাকে বলে যে হয়তো মাইক অনেক বড় সড়ো কোনো চুরি করতে যাচ্ছে, কিন্তু ওর মাথা এখন আগের মতো একদমই ঠিকভাবে কাজ করছে না, তাই আমি চাই তুমি ওর পিছু নাও আর খোঁজ নাও যে এবার ও কোথায় চুরি করতে যাবে। এরই মধ্যে শ্যারন এসে লুর সঙ্গে দেখা করে আর তাকে বলে যে আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি, আমাদের স্যামি আর তার কাজিনদের পলিগ্রাফ টেস্ট করাতে হবে, তারপরে আমরা ইন্স্যুরেন্স ক্লেম পরিশোধ করতে পারবো। আমরা এমন অনেক প্রতারক দেখেছি যারা নিজেরাই চুরি করে আর ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে টাকাও হাতিয়ে নেয়। এই কথা শোনার সাথে সাথেই লু পুলিশ স্টেশনে ফিরে আসে এবং সবাইকে নিয়ে একটা মিটিং ডাকে। সে বলে যে গত 4 বছরে 290টা চুরি হয়েছে, কিন্তু এখন আমি জানি ওই চোরের প্যাটার্নটা আসলে কি।
এর মধ্যে মাত্র কয়েকটা এমন চুরি হয়েছে যেখানে একেবারে কোনো মারামারি বা হিংস্রতা হয়নি। আর যখনই তারা এই ফিল্টারটা ব্যবহার করে তখনই বেশিরভাগ চুরির ঘটনা বাদ হয়ে যায় আর মাত্র কয়েকটা চুরি বাকি থাকে। তারপর লু তার পরের কথা বলে যে এই চোর আসলে আগে থেকেই সিস্টেম হ্যাক করে ফেলে। ওর কাছে সিসিটিভি ক্যামেরা আর সিসিটিভি সিস্টেমের পুরোপুরি কন্ট্রোল থাকে। যখনই তারা এই ফিল্টারটা ব্যবহার করে তাদের সামনে হাতে গোনা কয়েকটা চুরির ঘটনা আসে, আর এই সবগুলো চুরি হয়েছে 101 নম্বর রোডে। লু বলে যে আমি জানি এই লোকটা ওর পরের চুরি কোথায় করবে, আমাদের শুধুমাত্র ওর ব্যাপারে খোঁজ নিতে হবে যাতে পরের চুরির সময় আমরা ওকে হাতে নাতে ধরতে পারি। কিন্তু তখনই সেখানে লেফটেন্যান্ট চলে আসে আর লুকে বলে, তুমি এইসব করছোটা কি? তুমি যে রবারিগুলোর শর্টলিস্ট করছো তার মধ্যে অনেক কেস আমরা আগে বন্ধ করে দিয়েছি। তুমি যদি আবারও কেসগুলো রিওপেন করো তাহলে এই খবর মিডিয়া পর্যন্ত পৌঁছাবে আর আমাদের অনেক বদনাম হয়ে যাবে। এমনিতে আমাদের ডিপার্টমেন্টের উপরে অনেক বেশি চাপ রয়েছে, তাই আমি তোমাকে কেসগুলো রিওপেন করতে কখনোই দেব না। অন্যদিকে আমরা অরম্যানকে দেখতে পাই যার নজর এমন একজন লোকের উপরে ছিল যার হাতে একটা ব্রিফকেস রয়েছে। লোকটা একটা জুয়েলারি শপের ভেতরে ঢোকার সাথে সাথে অরম্যান এসে তার মাথায় আঘাত করে আর বাকি সবার দিকে বন্দুক তাক করে তাদেরকে মাটিতে শুইয়ে দেয়। সে ওই লোকটাকে মারতে মারতে বলে যে আমার এই ব্রিফকেসটা চাই। তখন বাধ্য হয়ে ওই লোকটাকে ব্রিফকেসের হাতকড়া খুলতে হয়, কিন্তু অরম্যান দরজার কাছে পৌঁছাতেই তার নজর পড়ে বাকি গয়নাগুলোর উপরে। তখনই সে ফিরে আসে আর একটা মেয়েকে চুল ধরে টেনে কাউন্টারের কাছে নিয়ে যায়। সে তাকে বলে যে এখানে যত গহনা আছে যত দ্রুত সম্ভব ব্যাগে ঢুকিয়ে দাও। গহনা নেবার পরে সে সবাইকে বলে একে অপরের উপরে শুয়ে পড়ো। সে খুব ভালোভাবে জানতো যে সে চলে যাবার পরেও এদের উঠতে অনেক সময় লাগবে যদি এরা একে অপরের উপরে শুয়ে থাকে তবে। কিন্তু দরজার কাছে পৌঁছাতেই সে দেখতে পায় যে দরজাটা লক হয়ে গেছে। তখন সে কর্মচারীদের উপরে চিৎকার করে আর কর্মচারীরা বলে যে তোমাকে ভেতর থেকে বাজার চাপতে হবে। সে কর্মচারীদের দিকে গুলি চালায় আর বলে যে গিয়ে দ্রুত বাজারটা চেপে দাও। সে বাজার চাপার সাথে সাথে অরম্যান সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা মাইককে দেখতে পাই। আসলে কিছুদিন আগে একটা রোড অ্যাক্সিডেন্টের সময় মাইকের মায়ার সঙ্গে দেখা হয়েছিল। তার কাছে মায়ের ফোন নম্বরও রয়েছে। সে মায়াকে মেসেজ পাঠিয়ে জিজ্ঞাসা করে যে সে ডিনারে আসতে চাইবে কি না, আর মায়া তার কথাতে রাজিও হয়ে যায়। তো এখন রাতের বেলা তারা দুজনেই একটা ফ্যান্সি রেস্টুরেন্টে গিয়ে দেখা করে। কিন্তু এখানে আসার পরে মায়া একটু অস্বস্তি বোধ করছিল। সে মাইকের দিকে তাকিয়ে বলে যে আমার মনে হয় না আমাদের কথা এগোবে, কারণ আমি এমন রেস্টুরেন্টে আসলে প্রথমবার আসছি। এই কথা শোনার পরে মাইক বলে আমি নিজেও প্রথমবার এসেছি। আমি যখন লোকজনদেরকে জিজ্ঞাসা করেছিলাম তখন জানতে পেরেছিলাম যে এটাই সবথেকে পপুলার রেস্টুরেন্ট, তাই আমার মনে হয়েছিল তোমাকে এখানেই নিয়ে আসা উচিত। কিন্তু আমারও এই জায়গাটা তেমন একটা পছন্দ হয়নি। তারপর তারা দুজনেই বাইরে এসে স্ট্রিট ফুড খায় আর সেখান থেকেই তাদের বন্ডিং ভালো হতে শুরু করে। তো সবশেষে যাবার সময় মায়া বলে যে সে আবারও দেখা করতে চাইবে, আর মাইকের এই কথাটা শুনে খুবই ভালো লাগে। সে সত্যি মায়াকে অনেক পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে আমরা লুকে দেখতে পাই যে কিনা তার স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছে। তার স্ত্রী তাকে বলে যে সে অনেক দিন ধরে তার সঙ্গে প্রতারণা করেছে আর এখন তার ডিভোর্স চাই। এই কথা শোনার পরে লু অনেক বেশি রেগে যায়। সে তার স্ত্রীর উপরে চিৎকার করে আর সেখান থেকে বেরিয়ে চলে যায়। সে গিয়ে তার পার্টনার টিলম্যানের সঙ্গে দেখা করে। টিলম্যান তাকে অরম্যানের করা রবারিটার ব্যাপারে জানায়। টিলম্যান বলে যে আমার মনে হয় অরম্যান নামের এই লোকটাই সকল চুরিগুলো করেছে। লু বলে যে না, এমনটা নয়, তোমার ধারণায় কোথাও ভুল হচ্ছে, কারণ এটা অন্য একজন চোর। কারণ আমরা যে চোরকে খুঁজছি সে কখনো কাউকে মারে না, ও একদমই কাউকে আঘাত করে না। আর এই রবার তো অনেক বেশি হিংস্র, সে অনেক মানুষকে মেরেছেও। অন্যদিকে মাইকে রবারের ব্যাপারে জানতে পারে। তখন সে সোজা গিয়ে মানির সঙ্গে দেখা করে আর বলে যে এখানে তো আমি রবারি করতে চেয়েছিলাম, এই তথ্য তোমাকে আমি দিয়েছি, তার মানে তুমি ওই ছেলেকে পাঠিয়েছো ওখানে চুরি করতে। তুমি আমার সঙ্গে বেইমানি করেছো মানি। এখন থেকে আর তোমার সঙ্গে আমি কোনো কাজ করব না, আমি সকল কাজ একা করব। তখন মানি রেগে যায় আর বলে যে আমাকে ছাড়া তুমি কিছুই করতে পারবে না। যদি আমি তোমাকে সাহায্য না করি আর তোমার কাছ থেকে জিনিসপত্র না কিনি তাহলে তুমি কোথাও টিকতে পারবে না। কিন্তু মাইক মানির কোনো কথা শোনে না আর এখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা শ্যারনকে দেখতে পাই যে কিনা স্যামির লাই ডিটেক্টর টেস্ট করায়, যাতে করে সে বুঝতে পারে স্যামি নিজে সেই ডায়মন্ডগুলো চুরি করেনি। স্যামি শ্যারনের উপরে খুবই বাজেভাবে রেগে যায়। সে বলে এখন থেকে আমি আর তোমার কোম্পানি থেকে কখনো ইন্স্যুরেন্স নেব না।
অন্যদিকে মানির সাথে সে অরমান দেখা করে। মানি বলে যে মাইক খুব বড় সড়ো একটা চুরি করতে যাচ্ছে, তুমি তোমার এই ছোটোখাটো চুরি করা বন্ধ করো আর 24 ঘন্টা মাইকের উপরে নজর রাখো। আর ও যখনই ওই রবারিটা করবে তারপর তুমি ওকে লুটে নেবে। অরম্যান এই কথায় রাজি হয়ে যায় আর মাইকের পিছু নিতে শুরু করে। মাইক পরদিন এসে তার হ্যাকারের সঙ্গে দেখা করে, কিন্তু সে জানে না যে অরম্যান এখন তার পিছু নিচ্ছে। হ্যাকারেরা সকল তথ্য দেয় যে মাইক কিভাবে শ্যারনের ল্যাপটপের ভেতরে ঢুকতে পারবে। মাইক এখান থেকে বের হতে আমরা দেখতে পাই যে অরম্যান তার গাড়িতে ট্র্যাকার লাগিয়ে দিয়েছে। এখন সে সব সময় এটা জানতে পারবে যে মাইক আসলে আছে কোথায়। অন্যদিকে মাইক বাড়িতে ফিরেই শ্যারনের উপরে নজরদারি শুরু করে দেয় আর সে জানতে পারে যে পরদিন শ্যারন কোথায় যাবে। তো ফাইনালি এবার তাদের প্রথমবারের মতো দেখা হয়ে যায়। শ্যারন আর মাইক দুজনেই গাড়ি নিয়ে কথা বলতে থাকে। অন্যদিকে আমরা লুকে দেখতে পাই। সে যখন রবারির সকল ফুটেজগুলো দেখে তখন বলে যে এই চোর অনেক বেশি চালাক, ও শুধুমাত্র একটা গাড়ি ব্যবহার করে না, ও যখন রবারি করেছিল তখন গাড়ি চেঞ্জ করেছিল। আশেপাশে যত পার্কিং রয়েছে আমরা সবগুলোতে তল্লাশি চালাবো। তখনই আমরা মায়াকে দেখতে পাই যে কিনা মাইকের বাড়িতে এসেছে। সে দেখতে পায় যে এখানে মাইকের পরিবারের কোনো ছবি নেই। তখন মাইকে গল্প বানায় আর বলে যে আমি সবসময় একাই ছিলাম, এজন্য আমার পরিবারের কোনো ছবি নেই। ধীরে ধীরে দুজন একে অপরের কাছাকাছি চলে আসে, কিন্তু ইন্টিমেট হবার পরে মায়া এখান থেকে চলে যেতে শুরু করে। মাইক তাকে থামার জন্য বলে, কিন্তু সে মাইকের কোনো কথা শোনে না। সে এখান থেকে চলে যাবার পরে মাইক ব্যালকনিতে আসতেই দেখতে পায় যে সামনে একটা ছেলে দাঁড়িয়ে স্মোক করছে, আর এই ছেলেটা অন্য কেউ নয় বরং অরম্যান ছিল। সে এখান থেকে বের হতেই মাইকের সন্দেহ হয় যে হয়তো কেউ তার উপরে নজরদারি করছে। সে দৌড়ে পার্কিংয়ে চলে আসে আর নিজের গাড়িতে তল্লাশি চালাতে শুরু করে। আর কিছুক্ষণ পর সে ওই ট্র্যাকারটা পেতেই এই জায়গাটা পরিবর্তন করে ফেলে। অন্যদিকে অরম্যান নিজের কাজে লেগে আছে। সে সোজা হ্যাকারের ঘরে ঢুকে পড়ে আর তারপর হ্যাকারের দিকে বন্দুক তাক করে ধরে বলে, আমাকে বলো তুমি মাইককে কি বলেছো, কি দিয়েছো ওকে। হ্যাকার সকল কথা উগলে দেয়। অন্যদিকে আমরা লুকে দেখতে পাই যে কিনা পার্কিংয়ে পৌঁছে গেছে আর এক সময় সে মাইকের ওই গাড়িটাও পেয়ে যায়। সে চারিদিকে ভাঙা কাচ দেখতে পায় আর সেই সাথে ফরেন্সিক টিমকে সে ডেকে পাঠায়। তখন সে জানতে পারে যে গাড়ির ভেতরে এক ফোঁটা রক্ত রয়েছে আর এই রক্ত হলো মাইকের। অন্যদিকে মাইক একটা আর্ট গ্যালারিতে পৌঁছে গেছে। সে জানতো যে শ্যারন এখানেই আসবে। শ্যারনের সঙ্গে দেখা হতেই সে এমনভাবে রিয়্যাক্ট করে যেন এটা একটা কাকতালীয় ঘটনা। যখন তারা দুজন এইসব ব্যাপারে কথা বলছিল তখন শ্যারন বলে যে আমি মানুষ দেখে তার ব্যাপারে অনেক কিছু বলে দিতে পারি। মাইক বলে যে ঠিক আছে, তাহলে আমার ব্যাপারে কিছু বলো তো। সে বলে যে তোমার কাছে অনেক টাকা আছে আর তোমার ওডিসিও আছে, কিন্তু তোমার কথা শুনে মনে হয় যখন তুমি বড় হচ্ছিলে তখন তোমার কাছে আসলে কোনো টাকা ছিল না। তখন মাইক বলে যে এবার আমার পালা। সে শ্যারনের ব্যাপারে সব কিছু বলে দেয়। তখন শ্যারন একেবারে চমকে যায়। সে বলে যে আমার কাছে তোমার সকল তথ্য আছে, আমি চাই তুমি আমাকে সাহায্য করো। আমার শুধু কয়েকজন ক্লায়েন্টের তথ্য লাগবে। আমি এমন একটা গ্রুপের সঙ্গে যুক্ত আছি যারা রবারি করে, কিন্তু আমি তোমাকে একটা ব্যাপারে কথা দিচ্ছি যে এই রবারিতে কেউ কোনো আঘাত পাবে না আর কেউ ঘুণাক্ষরেও টের পাবে না যে তুমি সাহায্য করেছো। শ্যারন এই কথা শুনে প্রচণ্ড রেগে যায় আর বলে যে আমি এইসব কাজ করি না, আমি পরিশ্রম করে খাই, আমি কোনো অবৈধ কাজের টাকা খাই না। তখন মাইক তাকে বলে যে তোমার কোম্পানি তোমার সাথে ভালো কিছু করছে না। তুমি 11 বছর ধরে কাজ করছো, সবার প্রমোশন হয়ে যাচ্ছে, কিন্তু তারা প্রত্যেকবার প্রমোশন লিস্ট থেকে তোমার নাম বাদ দিয়ে দিচ্ছে। আর আমি তোমাকে আরও একটা কথা বলতে চাই যে তোমার কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্যে কেউই কিন্তু ক্লিন নয়, তারা সবাই খারাপ কাজ করে। কিন্তু শ্যারন এত সব কিছু শুনেও তার কথায় রাজি হয় না। তাই যাবার সময় সে তাকে বলে যে তুমি যদি তোমার মন বদলাও তাহলে ইনস্টাগ্রামে বিচের একটা ছবি আপলোড দিও, আমি এটা দেখেই বুঝে যাব যে তুমি রাজি আছো আর আমি চলে আসব। শ্যারন এখান থেকে বেরিয়ে চলে যায় আর মাইক বাইরে তাকাতেই তার নজর পড়ে অরম্যানের উপরে, যে কিনা এখানেও তার পিছু নিয়ে এসেছে। সে দৌড়ে নিজের গাড়িতে আসে। এখন অরম্যান পালাচ্ছে আর মাইক তার পিছু নিচ্ছে। তারা পুরো শহর জুড়ে ইঁদুর বিড়ালের খেলায় মেতে ওঠে, কিন্তু একসময় অরম্যানের বাইক নিচে পড়ে যায়। তখন মাইক তার পিছু নেয় আর একটা ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে তাকে ধরে ফেলে। তার উপরে বন্দুক তাক করে ধরে সে বলে, তুমি আমার পিছু নিচ্ছ কেন? অরম্যান বলে যে কারণ আমাকে মানি বলেছিল এই কাজটা করতে। মাইক বলে যে আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, তুমি যদি আবারও আমার পেছনে আসো তাহলে তুমিও জিন্দা বাঁচবে না আর মানিও না। অন্যদিকে শ্যারন দেখতে পায় যে এখন লু তার ইয়োগা ক্লাসে এসেছে, কিন্তু তাদের দুজনের বেশি কথা হয় না।
তখনই লু একটা ফোন কল পায় যে আরও একটা রবারি হয়ে গেছে আর চোর এখনও জুয়েলারি স্টোরের ভেতরে রয়েছে। লু সাথে সাথে দৌড়ে সেখানে পৌঁছায়। চোর বাইরে আসতেই একজন ডিটেকটিভ তাকে শ্যুট করে দেয়, কিন্তু তারা মাস্ক সরাতেই জানতে পারে যে এটা একটা বাচ্চা ছিল, শুধুমাত্র একজন টিনেজার। একে শ্যুট করার কোনো দরকারই ছিল না। লু দেখতে পায় যে তার হাতে কোনো বন্দুক নেই, কিন্তু কিছুক্ষণ পর সকল ডিটেকটিভরা বলে যে তার হাতে তো বন্দুক ছিল। লু এসে দেখে আর বুঝতে পারে যে এরা সবাই মিলে এই বাচ্চাটাকে আসলে ফাঁসিয়েছে, যাতে করে তারা এমনটা বলতে পারে বাচ্চাটাই আগে গুলি চালিয়েছিল। তো যাই হোক, ফিরে আসার পরে যখন ইনভেস্টিগেশন শুরু হয়ে যায়, লু লেফটেন্যান্টকে পুরো সত্যটা বলে দেয়। লেফটেন্যান্ট বলে যে ওখানে যতজন লোক ছিল সবাই এটাই সাক্ষ্য দিয়েছে যে ওই ছেলেটার হাতে বন্দুক ছিল, শুধু তোমার সাক্ষ্যই আলাদা আসছে। তুমিই বলছো যে ওই ছেলেটার কাছে নাকি বন্দুক ছিল না। আমরা সবাই ডিটেকটিভ, আমাদের কাজ সত্যটা বের করা, আর এছাড়াও আমাদের একে অপরকে বাঁচানোর জন্য কাজ করতে হয়। হয়তো তুমি প্রথম ব্যাপারটা মনে রাখলেও দ্বিতীয় ব্যাপারটা ঠিকমতো বুঝতে পারছো না। এই জন্য আমি 3 জনকে এখনই সাসপেন্ড করছি, যার মধ্যে তোমার নামও রয়েছে। যতক্ষণ না পুরো তদন্ত শেষ হয় ততক্ষণ তুমি সাসপেন্ড থাকবে। লু যখন নিজের জিনিসপত্রগুলো নিয়ে চলে যাচ্ছিল তখনই ডিএনএ রিপোর্ট চলে আসে, আর এখানেই আমরা জানতে পারি মাইকের আসল নাম হলো জেমস। অন্যদিকে শ্যারন জানতে পারে যে এই কেসটার উপরে সে এত মাস ধরে কাজ করছিল সেই কেস অন্য একটা মেয়ে পেয়ে গেছে আর তার প্রমোশনও হয়ে গেছে। সে রাগের মাথায় গিয়ে নিজের বসের উপরে চিৎকার করে, আর তখন তার বস বলে যে তোমাকে এই বিষয়টা বুঝতে হবে যে এখন তোমার বয়স 53 হয়ে গেছে, কোনো ক্লায়েন্টই তোমার প্রতি আকর্ষণ বোধ করছে না। এই কথায় মায়ার প্রচণ্ড রাগ হয়। সে সাথে সাথেই বিচে এসে একটা ছবি আপলোড করে আর মাইক তার কাছে পৌঁছে যায়। শ্যারন মাইককে বলে যে আমার কাছে স্টিফেন নামের একজন ক্লায়েন্ট রয়েছে। সে যদিও এখন আর আমার ক্লায়েন্ট নেই, কিন্তু তার কাছে অনেক টাকা আছে। একটা হোটেলে তার বিয়ের ফাংশন হতে চলেছে, সে ওখানে অনেক জুয়েলারি আর ক্যাশ রেখে দিয়েছে। সব মিলিয়ে প্রায় $11 মিলিয়ন মতো হবে। যদি তুমি ওটা চুরি করতে পারো তাহলে আমাকে $3 মিলিয়ন দিতে হবে। মাইক বলে যে ঠিক আছে, আমি তোমার ডিলটা ভেবে জানাবো। অন্যদিকে লু মাইকের বাড়িতে পৌঁছে যায়। প্রথমবারের মতো কেউ মাইকের ব্যাপারে খোঁজ নিতে এখানে এসেছে। তার মা সাথে সাথে তাকে কল করে আর বলে যে বাড়িতে একজন পুলিশ এসেছে তোমার খোঁজ করতে। কিন্তু লু ফোনটা হাতে নিতেই মাইক কল কেটে দেয় আর শ্যারনের কাছে গিয়ে তাকে একটা ফোন ধরিয়ে দেয়। সে বলে যে আমি তোমার সঙ্গে এই ডিলের জন্য একেবারে প্রস্তুত। সে আরও জানায় যে এই ফোনটা ডিসপোজেবল। সে বলে যে প্রত্যেকটা কলের পরে তুমি ফোন আর সিম কার্ড দুটোই নষ্ট করে দেবে। এরপর থেকে শ্যারন কাজে লেগে পড়ে। সে এক এক করে স্টিফেনের সকল তথ্য মাইককে দিয়ে দেয়, কিন্তু নিজের ফোনটা নষ্ট করার পরে সে যখনই ঘরের ভেতরে ঢোকে তখনই অরম্যান তার উপরে হামলা করে দেয়। সে তাকে খুবই বাজেভাবে মারতে মারতে বলে যে আমাকে বলো তুমি মাইকের সঙ্গে কি প্ল্যান করছো। শ্যারন আহত অবস্থায় পরদিন ইয়োগা ক্লাসে পৌঁছায় আর সে লুর সঙ্গে কথা বলে যে সে খুব বাজেভাবে ফেসে গেছে। সে বুঝতে পারছে না যে তার কি করা উচিত। সে এখন পুরো ঘটনা লুকে বলে দেয় যে সকল তথ্য এখন মাইকের কাছে রয়েছে, আর তাছাড়াও অরম্যানের কাছে একটা কুরিয়ার আসার কথা। সেটা ছিল একজন মানুষ, আর সেই মানুষটার সাথেই মাইক ভেতরে স্টিফেনের কাছে যাবে আর তাকে লুট করবে। লু বলে যে আমি তোমাকে এই গ্যারেন্টি তো দিতে পারবো না যে তোমাকে জেলখানা থেকে বাঁচাতে পারবো, কিন্তু যতক্ষণ না এই ঝামেলা শেষ হয় আমি তোমাকে প্রোটেক্ট করতে চাই, তাই তুমি আমার বাড়িতে থাকতে পারো। অন্যদিকে মাইক এসে মায়ার সঙ্গে দেখা করে। সে বলে যে আমি কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি, কিন্তু আমি চাই আমি ফিরে না আসা পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করো। মায়া বলে যে আমি জানি তুমি আমার কাছে কিছু একটা লুকাচ্ছ, আমি পুরো সত্যটা জানতে চাই। তখন মাইক বলে যে দেখো আমি তোমার সাথে কোনো মিথ্যে বলতে চাই না। তখন মায়া চিৎকার করতে শুরু করে আর মাইক বলে যে তোমার মতো বড় লোকেরা কখনোই বুঝতে পারবে না যে যাদের কাছে কোনো টাকা নেই তাদের অবস্থা আসলে কেমন হয়। এটুকু বলেই সে এখান থেকে চলে যায়। এখন মাইক এয়ারপোর্টের সামনে এসে দাঁড়ায় যেখানে ওই কুরিয়ারটা আসার কথা। মাইক ওই ড্রাইভারের কাছে চলে যায় যে ওই কুরিয়ারটাকে স্টিফেনের কাছে নিয়ে যাবে। সে ড্রাইভারের উপরে বন্দুক তাক করে ধরে আর তাকে ডিক্কিতে আটকে রেখে নিজেই ড্রাইভার হয়ে যায়। অন্যদিকে আমরা ওই লোকটাকে দেখতে পাই যার হাতে কুরিয়ার রয়েছে, কিন্তু তার কাছে অন্য আরেকজন লোক আসে। কিছুক্ষণ পর মাইকের গাড়ির দরজা খোলে আর আমরা দেখতে পাই যে ভেতরে এসে লু বসেছে, মানে সে কুরিয়ারের কাছে পৌঁছে গিয়েছিল। সে পুরো ব্যাপারটা বলে নিজেই ব্যাগটা নিয়ে নেয়। এরপর এরা দুজন ড্রাইভ করে হোটেলের ভেতরে পৌঁছে যায়। লু ভেতরে যেতে মাইক যখন স্টিফেনকে দেখে সে তার বন্দুক বের করে ফেলে আর এদের 3 জনকে বলে হাঁটু গেড়ে বসে পড়ো।
সে একটা ব্যাগ বের করে আর বলে যে সকল ক্যাশ এর ভেতরে ঢোকাও। কিন্তু স্টিফেন মাইকের কথার সাথে একেবারে কোঅপারেট করছিল না। কিন্তু তার বাগদত্তা বলে যে এই বুড়ো লোকটা একটা পাগল, ও মেন্টাল হয়ে গেছে। কে জানে মরার পর এই টাকা বুকে নিয়ে কি ও কবরে যাবে নাকি। সে নিজেই সকল টাকা এখন ব্যাগে ভরতে শুরু করে। তারপর মাইক লুর দিকে বন্দুক তাক করে আর বলে যে এই ব্রিফকেসটা খোলো। কিন্তু লু ব্রিফকেসের ভেতরে বন্দুক লুকিয়ে রেখেছিল। সে সাথে সাথে মাইকের দিকে বন্দুক তাক করে ধরে। এরা দুজন এখন একে অপরের দিকে বন্দুক তাক করে আছে। লু বলে যে আমি একজন পুলিশ আর আমি তোমাকে গ্রেফতার করছি। কিন্তু ঠিক তখনই অরম্যান ভেতরে ঢুকে পড়ে আর সে মাইককে মেরে হাঁটু গেড়ে বসিয়ে দেয় আর নিজের বন্দুক লুর দিকে তাক করে। সে লুকে বলে যে নিজের বন্দুকটা এক্ষুনি ফেলে দাও। তখন অরম্যান বুঝতে পারে যে লু একজন পুলিশ অফিসার আর সে তার চেহারা দেখে ফেলেছে। তখন অরম্যান একেবারে পাগল হয়ে যায়। সে লুকে যখন শ্যুট করতেই যাবে তখনই কিছুক্ষণ পর গুলির আওয়াজ শোনা যায় আর আমরা দেখতে পাই যে মাইক অরম্যানকেই শ্যুট করে মেরে ফেলেছে। সে লুর দিকে তাকায় আর বলে যে ও তোমাকে গুলি করতে যাচ্ছিল। মাইক ভেতরে ভেতরে একেবারে ভেঙে পড়েছে। সে জীবনে প্রথমবার কাউকে মেরেছে। অরম্যান মারা গেছে। লুও বিষয়টা বুঝতে পারে, তাই সে মাইকের কাছে আসে আর বলে যে আমি জানি তুমি কাউকে মারতে চাওনি আর তুমি কাউকে মারোওনি। এখন আমি যেমনটা বলছি ঠিক তেমনটাই করো। বন্দুকটা আমাকে দিয়ে দাও আর এই শহর ছেড়ে চলে যাও আর কখনো এখানে ফিরে আসবে না। বাকি সব কিছু আমি সামলে নেব। যা কিছু হয়েছে সকল দোষ আমি অরম্যানের ঘাড়ে চাপিয়ে দেব। মাইক এখন এখান থেকে চলে যায় আর তখন স্টিফেন লুর উপরে চিৎকার করে বলে তুমি একজন চোরের সাথে ডিল করছো। লু তার কাছে আসে আর বলে যে আমি জানি এখানকার বেশিরভাগ জিনিসপত্রই কিন্তু ব্ল্যাক মানি দিয়ে কেনা। যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি এখানে ট্যাক্স ডিপার্টমেন্টকে পাঠিয়ে দেব, যারা তোমার 12টা বাজিয়ে দেবে। এরই মধ্যে স্টিফেনের ফিয়ন্সে তার উপরে চিৎকার করতে শুরু করে। সে বলে যে এই বুড়ো এমনটা কিছুই করবে না, আমি জানি, আমি তোমাকে কথা দিচ্ছি লু, তুমি যেমনটা বলেছো এই বুড়ো তেমনটাই করবে। তখন স্টিফেন তার কথায় রাজি হয়ে যায়। আর লু যখন ফিরে যাচ্ছিল তখনই আমরা দেখতে পাই যে সে স্টিফেনের ডায়মন্ডগুলোর মধ্যে থেকে কিছু ডায়মন্ড চুরি করেছে। সে সোজা শ্যারনের সঙ্গে দেখা করতে পৌঁছায় আর তাকে ডায়মন্ডসগুলো দিয়ে দেয় যাতে করে শ্যারন নতুন জীবন শুরু করতে পারে। সে তার পুরনো কাজে খুবই ব্যস্ত হয়ে পড়ে আর সে শুধুমাত্র টাকার জন্যই মাইককে সাহায্য করার চেষ্টা করেছিল। তো যাই হোক, ডায়মন্ড নেবার পরে শ্যারন লুকে একটা ছবি দেখায়। সে বলে যেটা মাইক আমার কাছে পাঠিয়েছে, সে চায় তুমি এই লোকেশনে যাও। তখন লু বেরিয়ে পড়ে আর কিছুক্ষণ পরে সে একটা পার্কিং এরিয়াতে পৌঁছায় যেখানে একটা অ্যান্টিক কার রাখা রয়েছে। এটা মাইকের সব থেকে পছন্দের গাড়িগুলোর মধ্যে একটা ছিল। মাইক ভেতরে চাবিও রেখে গেছে আর এখন থেকে এই গাড়িটা লুর। লু গাড়িটা ড্রাইভ করে আর অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা মাইককে দেখতে পাই যে কিনা শহরের বাইরে চলে যাচ্ছে। এরই মধ্যে মায়া একটা খাম খুঁজে পায়। সে খামটা খুলতেই ভেতরে মাইকের পরিবারের একটা ছবি দেখতে পায়, যার পেছনে মাইক লিখে রেখেছিল যে সব কিছুর জন্য সে ক্ষমা চাচ্ছে। এখন থেকে মায়া যা কিছু জানতে চাইবে সে সব কিছু বলবে, কিন্তু সে মায়াকে কোনোভাবেই হারাতে চায় না। মায়া মুচকি মুচকি হাসে, মানে সে মাইককে ইতিমধ্যেই ক্ষমা করে দিয়েছে, অর্থাৎ এরা দুজন আবারও একসঙ্গে হতে যাচ্ছে। আর এরই সাথে সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ এই গল্পটা একেবারে রিয়েল চুরি, রিয়েল ডিটেকটিভ এইসব কিছু নিয়েই তৈরি। এখানে কোনো অতিরিক্ত নাটকীয়তা নেই, কোনো সুপার হিরো টাইপের চোর নেই, কোনো অসম্ভবকে সম্ভব করার মতো কাজ নেই। একেবারে বাস্তবসম্মত একটা মুভি। আমার কাছে বেশ ভালোই লেগেছে পুরো গল্পটা। বাকিটা আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।